আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। অন্যদিকে উত্তর ইসরায়েলের গভীরে হিজবুল্লাহর রকেট হামলা। এদিকে লেবানন ইসরায়েল সংঘাত, ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা। আরও জানিয়ে দেব রাশিয়ার ২ অস্ত্র ভাণ্ডারে হামলার দাবি ইউক্রেনের। আবারও কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের যত ব্যর্থ অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ৩ ও ৭ নারীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। স্থানীয় দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় এ হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ব্যস্ত সময়ে লেবাননের রাজধানী দাহিয়া এলাকার দুটি ভবন ধসে পড়ার ৬০ জনের বেশি লোক আহত হয়েছে। নিহত ৩ শিশুর বয়স ৪, ৬ ও ১০ বছর। জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে ১৭ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। উদ্ধার অভিযান আরও একদিন বা তার বেশি সময় ধরে চলতে পারে। এই এলাকায় অনেক দোকানপাট বন্ধ, কম লোকের উপস্থিতি রয়েছে। উত্তর ইসরায়েলের গভীরে হিজবুল্লাহর রকেট হামলা। উত্তর ইসরায়েলের গভীরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ওই অঞ্চলের হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। শনিবার দিবাগত রাতে এইসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হিজবুল্লাহর দাবি সত্যি হলে গত অক্টোবর থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের সবচেয়ে গভীর এটাই ছিল সশস্ত্র গোষ্ঠীর প্রথম রকেট হামলা। আজ রোববার মধ্যরাতের পর উত্তর ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন থেকে 10টি রকেট ছোড়ার কথা জানিয়েছে। এসব রকেটের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই জব্দ করা হয়েছে বলে দাবি করছে ইসরায়েল। এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ লেবানন জুড়ে কয়েকশো বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সম্ভাব্য হামলা ব্যর্থ করতে এসব হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী তথ্যমতে তারা উত্তর ইসরায়েলে বেশি মানুষের জামায়াতের বিষয়ে কড়াকড়ি আরোপ করছে। এ অঞ্চলে দেশটির তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেও এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। এরপর গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণের শরতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩৮ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন। হামলার কারণে উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েল লেবানন সীমান্তবর্তী নিজেদের উত্তরাঞ্চল থেকে সরিয়ে নেওয়া নাগরিকদের এখন ফেরত আনতে চায়। এজন্য অঞ্চলটি নিরাপদ করতে লেবাননে সম্প্রতি বিমান হামলা বাড়িয়েছে বলে দাবি করছে ইসরায়েল। কিন্তু গাজা যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের হামলা চলবে বলে ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। লেবানন ইসরায়েল সংঘাত, ইসরায়েল হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলের উত্তরাঞ্চলে দুটি সামরিক অবস্থানে গতকাল শনিবার রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অপরদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা শনিবার হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে। এদিকে লেবাননের বৈরুতে গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় ৩৭ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ৩ ও ৭ জন নারী রয়েছেন। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে গত এক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা এই ঘটনাটি। হিজবুল্লাহর পক্ষ থেকে গতকাল আরো বলা হয়েছে, শুক্রবারের ইসরায়েলি হামলায় তাদের ১৬ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে তাদের জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম আকিল ও আহমেদ ওয়াহাবি রয়েছে। এছাড়া বেসামরিক নাগরিক সহ মোট ৩৭ জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ সংশ্লিষ্ট পরিবহন মন্ত্রী আলী হামিয়া বলেন, শুক্রবারের হামলার পর এখনো ২৩ জন নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, ইসরায়েলিরা এই অঞ্চলকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। লেবাননের পরিবহন মন্ত্রণালয় বিধ্বস্ত ভবনকে হতাহতের উদ্ধারে প্রয়োজনীয় গাড়ি সরঞ্জাম সরবরাহ করেছে। ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলকে খুঁজছিল যুক্তরাষ্ট্র। আল জাজিরার খবর বলছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইব্রাহিম আকিলের মাথার জন্য ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকায় কমপক্ষে দুটি ভবনে গত শুক্রবার হামলা চালায় ইসরায়েল। হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর কমান্ডার ইব্রাহিম আকিল। পরে ইসরায়েলি সামরিক বাহিনী ইব্রাহিম নিহত হওয়ার খবর জানায়। এর কয়েক ঘন্টা পর হিজবুল্লাহ থেকে ইব্রাহিমের নিহত হওয়ার খবর জানানো হয়েছে।
রাশিয়ার 2 অস্ত্র ভান্ডারে হামলার দাবি ইউক্রেনের। রাশিয়ার 2 অস্ত্র ভান্ডারে হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইউক্রেন। শনিবার 21 সেপ্টেম্বর রাতে এই হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানান, রাশিয়ার দক্ষিণাঞ্চলের টিকোরেস্কো এবং পূর্বাঞ্চলের তেভারের ওকোতাবাস্কির অস্ত্র ভান্ডারে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাশিয়ার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ অস্ত্র ভান্ডার ছিল টিকোরেস্কো। এতে বলা হয়েছে এক ট্রেনে করে 2000 টন অস্ত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে খবর পায় রাশিয়া। এর মধ্যে উত্তর কোরিয়ার সরবরাহকৃত অস্ত্র ছিল। হামলার সময় ট্রেন এই অস্ত্র ভান্ডারে ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের এ দাবির যথাযথ যাচাই করতে পারেনি তারা। ইউক্রেনের এক কর্মকর্তা জানান, ড্রোন ব্যবহারের মধ্যে রাশিয়া এ অস্ত্র ভান্ডারে হামলা চালানো হয়েছে। তবে বাস্তবে এ সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে, কেননা কিছু পরিবার নিহত স্বজনদের বিস্তারিত তথ্য দেয়নি, ফলে তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি। এছাড়া রাশিয়ার অধিকৃত নেস্কো ও লুহানস্কে নিহতদের নাম তালিকায় যুক্ত করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে 13,781 স্বেচ্ছাসেবী রয়েছেন, যা মোট নিহত সেনার প্রায় 20%। এছাড়া যুদ্ধে সাজা মৌখিকের বিনিময়ে অনেক অপরাধীও যোগ দিয়েছেন। এর আগে এই সংখ্যা সবচেয়ে বেশি ছিল, বর্তমানে এই সংখ্যা 19% দাঁড়িয়েছে। এছাড়া যুদ্ধে অংশগ্রহণকারী সাধারণ বেসামরিক সেনাদের হার 13%। এতে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে প্রতি সপ্তাহে অন্তত 100 স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন, কোন সপ্তাহে তা 310 জন পর্যন্ত ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ নিহত সেনাদের বিষয়ে খুব কম মন্তব্য করে ইউক্রেন। গত ফেব্রুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের 21,000 সেনা প্রাণ হারিয়েছেন। তবে এ সংখ্যা আরো অনেক বেশি হবে বলে অনুমান মার্কিন গোয়েন্দা তথ্যের। কমলার সঙ্গে দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিস মুখোমুখি দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল শনিবার মার্কিন গণমাধ্যম এনএন বিতর্কটি প্রত্যাখ্যান করেন তিনি, কিন্তু ট্রাম্পের প্রত্যাখ্যানের কয়েক ঘন্টা আগে কমলার নির্বাচনী প্রচারণা শিবিরের তরফে 23 অক্টোবরের বিতর্কটি নিশ্চিত করা হয়েছিল। কমলার প্রচার শিবিরের চেয়ার জ্যান ও ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশ নেওয়ার জন্য তিনি সিএনএন এর পক্ষ থেকে 23 অক্টোবর বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এই বিতর্কে অংশ নিতে ট্রাম্পের কোনো সমস্যা থাকার কথা নয়। কমলার আগে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট বর্তমান জো বাইডেন ও ট্রাম্প গত জুনে বিতর্কে অংশ নিয়েছিলেন। এতে ট্রাম্পের কাছে রীতিমতো ধরাশায়ী হন বাইডেন। বিতর্কে শোচনীয়ভাবে পরাজয়ের পর থেকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে বাইডেনের উপর চাপ বাড়তে থাকে। এ অবস্থায় গত জুলাই মাসের শেষ দিকে প্রেসিডেন্ট প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তিনি কমলার নাম ঘোষণা করেন। পরবর্তীতে দলীয় জাতীয় সম্মেলনে কমলার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যত ব্যর্থ অভিযান। বিশ্বের সবচেয়ে ভয়ানক, নিষ্ঠুর ও দুর্দর্শ গোয়েন্দা সংস্থা বলা হয় ইসরায়েলের মোসাদকে। 1948 সালে প্রতিষ্ঠিত এই মোসাদ বিভিন্ন দেশে গিয়ে গুপ্ত হত্যার মতো লোমহর্ষ অপারেশনও করে থাকে নিয়মিত। এমন চিঠির মাধ্যমে বোমা পাঠিয়ে হত্যা করার কৌশল প্রথম আবিষ্কার করেন। এছাড়াও ইরাকের পরমাণু গবেষণা কেন্দ্র উড়িয়ে দেওয়ার মতো দুঃসাহসিকতাও রয়েছে মোসাদের। মোসাদকে অনেকে ইসরায়েল রাষ্ট্রের ফুসফুসও বলে থাকে। দেশের ভরসা ও শত্রুদের সাক্ষাৎ যমদূত মানেন কেউ কেউ। সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাঁচানোর জন্য ইসরায়েল যেভাবে আয়রন ডোম ব্যবহার করে, তেমনি মোসাদ ইসরায়েলের অস্ত্র রক্ষায় ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করা হয়। মোসাদের প্রতিষ্ঠাতা তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন মনে করতেন, গোয়েন্দাবৃত্তি ইসরায়েলের প্রথম ডিফেন্স লাইন। টার্গেট দেশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাস দমন ও অপারেশনের পর এগুলো গোপন রাখা হচ্ছে মোসাদের প্রধান কাজ। এটি ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা। তাদের কাজের রিপোর্ট ও গোয়েন্দা তথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে দিতে হয়। এর নীতিমালা ও কার্যক্রম অনেকটা যুক্তরাষ্ট্রের সিআইএ, যুক্তরাজ্যের MI6 ও কানাডার CAIS এর অনুরূপ। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অপহরণ, হত্যা, গুমসহ এ ধরনের কর্মকাণ্ডে মোসাদকে সবচেয়ে দুর্দৃশ্য মানা হয়। মূলত ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে বিভিন্ন প্রচেষ্টা ও কর্মকাণ্ড মোসাদকে গোয়েন্দাবিতে সর্বোচ্চ মান দিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ঝুলিতে অসংখ্য সফল অভিযান যেমন আছে, তেমন তাদের ব্যর্থতার নজিরও রয়েছে। তারই কয়েকটা উল্লেখযোগ্য করা হলো। এর মধ্যে খালেক মেশালকে হত্যা চেষ্টা করছে এবং হামাসিতা মাহমুদুল আর জাহারকে হত্যা চেষ্টা। অন্যদিকে ইয়ম কিপুর যুদ্ধ শুরু করছে এবং 7 অক্টোবরের হামলা করেছে ইসরায়েলি এই সংগঠন। যোদ্ধাদের এই হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হন। তবে তাদের এই হামলার বিষয়ে আগে থেকে কোনো পূর্বাভাস দিতে পারেননি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা।